ওয়েলকাম। ব্যর্থতা মানে শেষ নয়, এটি শুধু নতুন করে শুরু করার সুযোগ দেয়। তাই যে কোনো পরাজয়ে হাল ছাড়লে হবে না, লেগে থাকতে হবে, পরিশ্রম করে যেতে হবে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এই পরমাণুর নিউক্লিয়াস এর একটি বিশেষ অংশ, যেটা নিউক্লিয় বিভাজন, আজকে আমরা নিউক্লিয় বিভাজন এই টপিকটা নিয়ে আলোচনা করব। ওকে, তো নিউক্লিয় বিভাজনটা এক কথায় বলতে গেলে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেটা বিভাজিত হয়ে ভাগ হয়ে যাওয়া। ওকে, এখন কীরকমই কী হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে হেডিং দেই নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন। তো 1939 খ্রিস্টাব্দে দুইজন বিজ্ঞানী, দুইজন জার্মান বিজ্ঞানী, বিজ্ঞানীদের নাম কি? যে অটো হান এবং স্ট্রাসম্যান। ওকে, এই দুইজন বিজ্ঞানী পরমাণুর নিউক্লিয়াস, ধরলাম এই পরমাণু, তার মধ্যে নিউক্লিয়াস অবস্থান করেছে। ওকে, এই যে নিউক্লিয়াস, এখন এর মধ্যে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে, এটা তো আমরা প্রায় বারবার বলে থাকি। এখন এই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে বিক্রিয়া হয়ে থাকে। এই বিক্রিয়া নিয়ে পরীক্ষা করেছিল কে? বিজ্ঞানী অটো হান ও স্ট্রাসম্যান। ওকে, এখন ঠিক ওই সময় ইউরেনিয়ামের কেন্দ্র, কোন পরমাণু? ইউরেনিয়াম, যার ভর সংখ্যা 235 এবং কমাঙ্ক হয়ে থাকে 92, এর কেন্দ্রক নিয়ে গবেষণা করছিল। তো এর মধ্যে নিউটনকে যোগ করে দেয়। কাকে যোগ করে? নিউটন, যার ভর সংখ্যা 1, কমাঙ্ক হয়ে থাকে 0। নিউটন যোগ করার ফলে তাহলে কি দেখলো? হঠাৎ এই পরমাণুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে তিনটি সম পরিমাণের, মানে সমান আধান ও সমান ভর বিশিষ্ট কিছু কিছু মৌল তৈরি হলো, যাদের নাম বেরিলিয়াম, এর ভর সংখ্যা 141 এবং কমাঙ্ক হয়ে থাকে 56। আর একটি ক্রিপ্টন Kr, যার ভর সংখ্যা 92 এবং কমাঙ্ক 36। আর একটি তৈরি হয়েছে, আচ্ছা তিনটি নয়, এই দুটি তৈরি হয়। ইউরেনিয়ামের মধ্যে নিউটনকে যোগ করে দেওয়ার ফলে বেরিয়াম তৈরি হয় এবং ক্রিপ্টন তৈরি হয়। ওকে, তিনটি নিউটন তৈরি হয়। আমি তিনটি মৌল বলে দিয়েছিলাম, তিনটি নিউটন তৈরি হয়। এদিকে হচ্ছে একটা নিউটন করে দিই, এদিকে আর একটা নিউটন করলাম, আচ্ছা এদিকে আর একটা নিউটন করলাম। তাহলে এই ইউরেনিয়াম এর সঙ্গে নিউটন যোগ করে দেওয়ার ফলে দুটি মৌল তৈরি হয়, বেরিলিয়াম এবং হচ্ছে কি ক্রিপ্টন। তার সঙ্গে এই তিনটি নিউটন তৈরি হয়। এখন এই প্রত্যেকটা নিউটন আবার পুনরায় ইউরেনিয়াম এর সঙ্গে যুক্ত হয়ে, ইউরেনিয়াম 235 এর সঙ্গে যুক্ত হয়ে আবার দুটি মৌল তৈরি হয়। কি কি মৌল তৈরি হয়? ঠিক একই রকমের বেরিলিয়াম এবং ক্রিপ্টন তৈরি হয়, এবং এখানে আবারও তিনটি নিউটন তৈরি হয়। ওকে, আবার
পরবর্তী ওই নিউটনগুলো ইউরেনিয়ামের সঙ্গে যুক্ত হয়ে আবারও দুটি মৌল তৈরি হয় বিআর, এবং ক্রিপ্টন তৈরি হয়, এবং নিউটন আরও তিনটি তৈরি হয়। শুধু নিউটন, বেরিলিয়াম, ক্রিপ্টন নয়, এখানেও প্রচণ্ড পরিমাণে শক্তি নির্গত হয়। পরবর্তীতেও ঠিক একই পর্যায়ে যে শক্তি তৈরি হয়, আর এখানেও কি শক্তি তৈরি হয়। তো এরকমই পরপর বিভাজিত হতেই আছে। তো তীব্র পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে, নিউটন উৎপন্ন হচ্ছে, এবং বেরিলিয়াম, ক্রিপ্টন তৈরি হচ্ছে। এই যে শক্তি, এই শক্তি বারবার বিভিন্ন স্টেপে ধীরে ধীরে বৃদ্ধি হতে হতে, বিভাজন হতে হতে প্রচণ্ড শক্তি তৈরি হয়। আর এভাবেই পারমাণবিক বোমা সৃষ্টি হয়ে থাকে। পরমাণু বোমা ক্রিয়া করে, ক্রিয়া মানে এভাবেই কাজ করে থাকে, ক্রিয়া করে। পরমাণুর যে বোমা হয়ে থাকে, ঠিক সেই বোমাগুলো এরকমই বিভিন্ন ক্ষেত্রে ক্রিয়া হয়ে থাকে। ওকে, আর এই যে বিভাজন হচ্ছে, এই বিভাজনটাকেই আমরা বলবো কি নিউক্লিয় বিভাজন। আর এর মধ্যে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, সেই শক্তি 200.6 MeV শক্তি উৎপন্ন হয়। ওকে, এই পর্যন্ত আশা করছি বুঝাতে পেরেছি তোমাদেরকে। খুব সহজ, যে 1939 খ্রিস্টাব্দে দুইজন বিজ্ঞানী, যে কে বিজ্ঞানী, অন্ট্রোহান ও স্ট্রাসমান, এই দুই বিজ্ঞানী পরমাণুর নিউক্লিয়াস নিয়ে গবেষণা করছিল। ওকে, তো গবেষণা করার সময় ইউরেনিয়াম এর সঙ্গে নিউটনকে যোগ করে, এই যে ইউরেনিয়ামের সঙ্গে নিউটনকে যোগ করা হচ্ছে, যোগ করার ফলে কি হলো, এই যে তিনটি নিউটন তৈরি হলো, 1 2, এই যে এখানে একটি তিনটি, তার সঙ্গে বেরিলিয়াম এবং হচ্ছে ক্রিপ্টন তৈরি হয়। এই যে তিনটি নিউটন তৈরি হয়েছে, পরবর্তীতে ওই তিনটি নিউটন আবারও ইউরেনিয়ামের সঙ্গে যুক্ত হয়। এখানে ইউরেনিয়ামের সঙ্গে একটা নিউটন যুক্ত হয়ে গেল, এবং এখানে যে নিউটন রয়েছে, এই নিউটন আরও একটা ইউরেনিয়ামের সঙ্গে যুক্ত হয়। ওকে, ঠিক এরকমই কন্টিনিউ চলতে আছে। এই যে নিউটন, এখানে আবার ইউরেনিয়াম যুক্ত হয়ে পরবর্তীতে আবার বেরিলিয়াম তৈরি হয়, আবার ক্রিপ্টন তৈরি হয়, নিউটন তৈরি হয়, তিনটে। ওকে, ঠিক এরকমই বিভাজন হতে থাকে, এবং এর সঙ্গে শক্তি উৎপন্ন হয়। শক্তিটা কতটা শক্তি, যে 200.6 MeV মেগাভোল্ট শক্তি উৎপন্ন হয়ে থাকে। তাহলে এই পদ্ধতিটাই হচ্ছে কি নিউক্লিয় বিভাজন। ওকে, তো এটাই যেটা তোমাদেরকে বোঝানো হলো, এটাই একটু নেক্সট পেজে লিখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যে নিউটনগুলো, যে মৌলগুলো তৈরি হয়ে থাকে, তারা কেমন হয়ে থাকে, এই যে সমান আধান ও ভরযুক্ত তিনটি নিউটন তৈরি হয়। আচ্ছা, ঠিক এই ভাষাগুলোই নেক্সট পেজে লিখে নেব। তাহলে 1939 খ্রিস্টাব্দে দুইজন জার্মান বিজ্ঞানী অটোহান এবং স্ট্রাসম্যান পরমাণুর কেন্দ্রক বিক্রিয়াজনিত পরীক্ষা করার সময় ইউরেনিয়াম কি তৈরি হয়, আচ্ছা সরি, কি তৈরি হয় না, কিসের সঙ্গে যুক্ত করা হবে, যে ইউরেনিয়াম যার চিহ্ন হচ্ছে ইউ, কমাঙ্ক হচ্ছে 92 এবং ভর সংখ্যা 235। এর কেন্দ্রে নিউটন যার চিহ্ন কি, কমাঙ্ক হচ্ছে 0, n ভর হচ্ছে 1, দিয়ে আঘাত করার সময়
সমান আধান ও ভর বিশিষ্ট সমান আধান ও ভর বিশিষ্ট বেরিলিয়াম বিএ যার ভর সংখ্যা 141 এবং কমাঙ্ক হয়ে থাকে 56। ওকে, ও হচ্ছে ক্রিপ্টন যার ভর কমাঙ্ক হয়ে থাকে কত 36। মৌলটি হয়ে থাকে ক্রিপ্টন যার ভর সংখ্যা 92 উৎপন্ন হয়। এর সাথে তিনটি নিউটন যার চিহ্ন 0n1 ও কত ভোল্ট 200.6 মেগাভোল্ট শক্তি উৎপন্ন হয়। তো এই যে পদ্ধতিটা পরপর ক্রমাগত চলতে থাকে। তো এটাই এখানে লিখব যে পরবর্তীতে ওই তিনটি নিউটন আর ও তিনটি ইউরেনিয়ামের সঙ্গে ইউরেনিয়ামকে ভেঙে আরও তীব্র শক্তি উৎপন্ন করে। এভাবে পরমাণু বোমা ক্রিয়া করে। যদি পরীক্ষাতে পড়ে যে পরমাণু বোমা কিভাবে ক্রিয়া করে, তো এই ব্যাখ্যাটি লিখে দিও। তো এখানে চিত্র হিসাবে লিখো, ঠিক ওখানে যেমন চিত্রটি করেছিলাম ঠিক তেমন এখানেও একটি করো। এই হচ্ছে নিউটন N01, এর সঙ্গে কাকে যুক্ত করা হচ্ছে, যে ইউরেনিয়াম। আচ্ছা, যুক্ত নয়, এটা যে তীর চিহ্ন করে দেখাও যে ইউরেনিয়াম মৌল একটা ইউ যার কমাঙ্ক 92 এবং ভর সংখ্যা 235। এর সঙ্গে যুক্ত করার ফলে কি উৎপন্ন হলো, বড় একটা মৌল তৈরি হলো যার চিহ্ন হচ্ছে ইউ 236। কিভাবে এলো, এই যে 235 তার সঙ্গে 1 এটা যুক্ত হয়ে 236 মানে 236, আর নিচে হচ্ছে কমাঙ্ক 92। তো এটা আবার বিভাজিত হবে, এদিকে একটা নিউটন করো, নিউটন 01, এদিকে ক্রিপ্টন করো CR যার কমাঙ্ক হয়ে থাকে 36 এবং ভর সংখ্যা 92। নেক্সট পরবর্তীতে আবার একটা নিউটন করলাম। নেক্সট এদিকে বেরিলিয়াম BA যার ভর হচ্ছে 141, কমাঙ্ক হচ্ছে 56। নেক্সট অপোজিটে আরও একটা নিউটন 01 তৈরি হলো। ওকে, এটা একটা চিহ্ন হয়ে গেল। তো এরপরে যদি তোমরা চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো, কোনো অসুবিধা নেই। এর সঙ্গে আবার একটা ইউরেনিয়াম যুক্ত হলো, ইউরেনিয়াম 235 92। এটা আবার পরবর্তীতে নিউটন তৈরি হবে 01, ক্রিপ্টন তৈরি হবে KR
36 92 আর এদিকে হচ্ছে বেরিলিয়াম BR 56 ভর সংখ্যা 141 আবার নিউটন তৈরি হচ্ছে N01 আচ্ছা এদিকে একটা নিউটন করে দাও N0N1 ওকে। আচ্ছা এখানেও একটি করতে পারো, এর সঙ্গে কি যুক্ত হবে, ইউরেনিয়াম যুক্ত হবে 235, এর কমাঙ্ক হয়ে থাকে 92। আচ্ছা এখান থেকে ক্রিপ্টন KR তৈরি হচ্ছে, BR তৈরি হচ্ছে এবং নিউটন তৈরি হচ্ছে, এদিকে একটা নিউটন এদিকে একটা নিউটন, এই হচ্ছে 3টি নিউটন হয়ে গেল। আবার পরবর্তীতে আচ্ছা এখানে একটা নিউটনের সঙ্গে যোগ করে দিই, কারণ ফাঁকা আছে সবগুলোতেই করা যাবে। ওকে, পুরো একটা ফুলের মতো নকশা হয়ে যাবে। তো যেখানে যেখানে ফাঁকা আছে আমি সেই নিউটনগুলোকে নিচ্ছি। এই যে নিউটনটা ফাঁকা আছে এখানে নিলাম, মানে ইউরেনিয়াম যুক্ত হলে নিউটন তৈরি হলো একটা, এই একটা নিউটন তৈরি হলো দুটো, তারপরে হচ্ছে ক্রিপ্টন তৈরি হলো, বেরিলিয়াম তৈরি হলো, আরও একটা নিউটন তৈরি হলো। ওকে, আবারও এই নিউটন পরবর্তীতে ইউরেনিয়ামের সঙ্গে যুক্ত হয়ে নিউটন তৈরি হয়, এদিকে আরও একটা নিউটন তৈরি হয়, এদিকে ক্রিপ্টন, আবার এদিকে হচ্ছে বেরিলিয়াম। আচ্ছা এটা BA হবে, এটাও হচ্ছে BA হবে। আচ্ছা আর কোথায় ভুল করেছি, এই যে এখানেও BA হবে, এখানেও BA, আর হচ্ছে নিউটন একটা হয়ে গেল, 3টে নিউটন হয়ে গেল। আবার ঠিক এই নিউটন পরবর্তীতে, তো এভাবেই তোমরা করতে থাকো। তো একটা স্টেপ করলেই হয়, বিশেষ এতগুলো বাড়ানোর দরকার নেই। তো আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যাব যে সংজ্ঞা, ঠিক সংজ্ঞাটাও তোমাদের একসঙ্গে ওখানে বোঝানো হয়েছে। সংজ্ঞাটা আমি একবার লিখে দিচ্ছি। সংজ্ঞা: যে বিভাজনে আচ্ছা যে মৌলটি বিভাজিত হবে সেটা কিন্তু ভারী একটা মৌল বিভাজিত হবে। ওকে, বিভাজনে কোনো ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে কোনো ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি কাছাকাছি ভরের নিউক্লিয়াস উৎপন্ন হয়। ভরের নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং তার সঙ্গে নিউটন জাতীয় কয়েকটি ক্ষুদ্র কণা এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, তাকে নিউক্লিয় বিভাজন বলে। ওকে, এটি হচ্ছে সংজ্ঞা হয়ে গেল। যেমন এক্সাম্পল হিসাবে তোমাদেরকে যে চিত্রটা দেখিয়েছিলাম সেটাই একটু করি। এই ইউরেনিয়াম এর হচ্ছে ভর সংখ্যা 235 এবং কমাঙ্ক 92, এর সঙ্গে নিউটন যুক্ত হবে 0.1। তো এখান থেকে কি উৎপন্ন হচ্ছে, তাহলে ইউরেনিয়াম 236 উৎপন্ন হলো, 92 কমাঙ্ক। তো এটা পরবর্তীতে বিভাজিত হয়ে কি তৈরি হচ্ছে, ক্রিপ্টন KR 36 92 প্লাস বেরিলিয়াম BA
56 ভর সংখ্যা 141 প্লাস এর সঙ্গে কটা নিউটন তৈরি হবে? 3টে, তাই একবারে সরাসরি 3 দিয়ে দিচ্ছি। N01 এর সঙ্গে কি উৎপন্ন হচ্ছে? শক্তি। কতটা শক্তি? 200.6 মেগাভোল্ট MeV। ওকে, এই হচ্ছে সংজ্ঞা হয়ে গেল। এবার এখান থেকে আমরা কিছু বৈশিষ্ট্যটা লেখার চেষ্টা করব। নেক্সট পরবর্তীতে হেডিং দেওয়ার চেষ্টা করব যে বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? ওই বিভাজনের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের 1 নম্বর পয়েন্ট, যে নিউটনকে বিভাজনের কাজে ব্যবহার হয়ে থাকে। তাহলে নিউটনকে যে আমরা যুক্ত করছি, নিউটনের কাজটা কি? যে ওই মৌলটিকে বিভাজিত করা। তাহলে এখানে আমরা লিখব যে নিউটনকে বিভাজনের কাজে ব্যবহার করা হয়। এটা একটা বৈশিষ্ট্য, বিভাজনের কাজে ব্যবহার করা হয়। নেক্সট পরবর্তী 2 নম্বর বৈশিষ্ট্য, যে উৎপন্ন নিউটনটি উৎপন্ন হচ্ছে, উৎপন্ন নিউটনগুলি মানে 3টি নিউটন উৎপন্ন হচ্ছে, তাই গুলি দিয়েছি। যে পুনরায় বিভাজিত হয়ে নয়, পুনরায় বিভাজিত করে এটা একটা চেনের মতো সৃষ্টি হচ্ছে। যে একবার একটা নিউটন বিভাজিত হয়ে 3টি নিউটন হলো, ওই 3টি নিউটন পরবর্তীতে তাহলে 9টা নিউটন উৎপন্ন করবে। ওই 9টা আবার 27টা নিউটন উৎপন্ন করবে। ঠিক এরকমই দেখো চেন বাই চেন চলছে। তো একে আমরা বলবো শৃঙ্খল বিক্রিয়া। বিভাজিত করে শৃঙ্খল বিক্রিয়া সৃষ্টি করে। আচ্ছা, যদি বুঝতে না পারো, ধরো প্রথম নিউটন হচ্ছে N01, এটা বিভাজিত হয়ে কটা নিউটন উৎপন্ন হলো? N01 আবার এটা পরবর্তীতে 3টা, 1 2 3, এদিকে এও 1 2 3, এদিকে 1 2 3, 3টে উৎপন্ন হলো। আবার পুনরায়, আচ্ছা নিউটন আর নিউটন লিখছি না, ওকে, শুধু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম দেখো একটা নিউটন ছিল, তারপরে 3টে হলো, তারপরে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা নিউটন হলো। আবার এই 9টা পরবর্তীতে আরও 3জন হয়ে যাবে, মানে প্রত্যেকটা 3টে করে ভাঙবে। ওকে, দেখতে পাচ্ছ অনেকগুলো হবে। তো এই যে পদ্ধতিটা, এটাকেই আমরা বলবো কি? শৃঙ্খল বিক্রিয়া। আচ্ছা, নেক্সট এখানে হচ্ছে 3 নম্বর পয়েন্ট দিই। এর ফলে তীব্র শক্তি উৎপন্ন হয়। তীব্র শক্তি উৎপন্ন হয় মানে একবার বিভাজনের ফলে যদি 200.6 MeV শক্তি উৎপন্ন হয়, তাহলে এতবার বিভাজিত হচ্ছে কত শক্তি উৎপন্ন হবে বুঝতেই পারছো। তাহলে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট কি? অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে পারমাণবিক বোমার মতো ক্ষতিকারক বা ক্ষতিকারক নয়, ক্ষতি সাধন করে, এটা লিখো, ক্ষতি সাধন করে।
আচ্ছা 4 নম্বর হবে যে নিয়ন্ত্রিত, এটা লিখে দিই, তারপরে তোমাদের এই 4 আর 5 একসঙ্গে বুঝিয়ে দেব। নিয়ন্ত্রিত বিভাজনের ফলে নিউক্লিয় চুল্লির মতো কল্যাণমূলক কাজে ব্যবহার হয়। আচ্ছা দেখো ব্যাপারটা কি, অনিয়ন্ত্রিত এই যে বিভাজন হচ্ছে, এটা যদি অনিয়ন্ত্রিত হয়, 3টে হলো, 3টে থেকে আবার 9টা হলো, 9টা থেকে আবার 27টা হলো, তো এরকম যদি খুব কুইক বেড়ে যায়, তাহলে প্রচণ্ড পরিমাণে শক্তি উৎপন্ন হবে। আর এই শক্তির ফলে কি হয়, যে পারমাণবিক বোমা তৈরি হয়। পারমাণবিক বোমা যদি কোথাও পড়ে, তাহলে আর আমাদের কোনো লাগা পাওয়া যাবে না। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে এটা ক্ষতির সৃষ্টি হচ্ছে খুব ম্যাক্সিমাম, খুব দ্রুত বেড়ে যাচ্ছে। তো এই দ্রুত বৃদ্ধি না পেলে যদি একটা নিয়ন্ত্রিতভাবে খুব সামান্য দুটো একটা ধাপ যদি বৃদ্ধি করা হয়, ওর ফলে যে শক্তিটা পাবো, সেই শক্তিকে আমরা বিভিন্ন কাজে লাগিয়ে আমাদের কল্যাণমূলক যে কোনো কিছু কাজ করতে পারি। যদি অত্যাধিক শক্তি হয়ে যায়, তখন আমরা কি করব? ধরো আমাদের এই যে বাড়িতে ইলেকট্রিক ভোল্ট এসেছে, মানে কারেন্ট এসেছে, এটা আমাদের একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। এই কারণে আমি এখানে ফ্যান চালাতে পারছি, টিভি চালাতে পারছি, লাইট জ্বালাতে পারছি। যদি এই শক্তিটা সে আমাদের ট্রান্সফরমার কাছে যেমন 11,000 ভোল্ট রয়েছে, তেমন যদি হয়ে যায়, 11,000-এ যদি আমাদের এই ফ্যান, এই লাইট, টিভি দেওয়া হয়, এগুলোর কোনো অস্তিত্ব থাকবে? কোনো থাকবে না। ঠিক সেরকমই এখানেও, যে নিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে খুবই ভালো, অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে আমাদের ক্ষতি ছাড়া কোনো দিন ভালো করবে না। এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য হয়ে গেল। এবারে নিউক্লিয় বিভাজনের ব্যবহারিক প্রয়োগ, এই যে আমাদের কল্যাণমূলক কাজ করবে, কি কি কল্যাণ কাজ করবে এবং কি কি আমাদের ক্ষতি সাধন করবে, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এখানে তাহলে হেডিং করব যে নিউক্লিয় বিভাজনের ব্যবহারিক প্রয়োগ। ওকে, তো নিউক্লিয় বিভাজনকে কাজে লাগিয়ে একটি প্রধান কল্যাণমূলক কাজ হয়, যেমন কাজ হয় বা যেটি হলো নিউক্লিয় চুল্লি। এখন নিউক্লিয় চুল্লি সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে হেডিংটা দিই, নিউক্লিয় চুল্লি, বা একে আমরা বলে থাকি নিউক্লিয় রিঅ্যাক্টর। ওকে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর। ওকে, আচ্ছা এই নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয় রিঅ্যাক্টরটা কি তোমাদের বলে দিই। ঠিক আগে আমরা যেমন বলেছিলাম যে ওই নিউটন ইউরেনিয়ামের সঙ্গে যুক্ত হয়ে 3টি নিউটন উৎপন্ন করছে,
এবং তার সঙ্গে কি বেরিলিয়াম এবং ক্রিপ্টন উৎপন্ন করছে এবং এখানে শক্তি তৈরি হচ্ছে। শক্তি কতটা শক্তি? যে 600 বলছি 200.6 MeV শক্তি উৎপন্ন হচ্ছে। তো এটাই নিয়ন্ত্রিতভাবে, মানে বেশি ধাপ নয়, ধরো এটা একটা ধাপ হয়েছে, আমরা আর একটা ধাপ কমপ্লিট করলাম। তো এই দুটো ধাপ থেকে যে শক্তি পাবো, এই শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হলো। ওই তড়িৎ শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আমাদের এই লাইট জ্বালা থেকে, ফ্যান চালানো থেকে, প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবহার করি। তো আমাদের এই লাইট বা ফ্যান কোথা থেকে আসে? আমরা যে জায়গাতে অবস্থান করেছি সেখানে এই কয়লা থেকে এসছে। কয়লাকে পুড়িয়ে তাপ তৈরি হচ্ছে, সেই তাপকে শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে, সেখান থেকে আমাদের আসছে। বা যারা পাহাড়ি অঞ্চলে রয়েছে তাদের জোয়ার ভাটা শক্তি, বা যারা সমুদ্রের পাশাপাশি অঞ্চলে রয়েছে তাদের সেখানে তোমাদের বায়ু শক্তি রয়েছে। ওকে, তো আমার এখানে এই কয়লা থেকে তাপ শক্তি আসছে, সেই তাপ শক্তি থেকেই তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে আমাদের বাড়ি পর্যন্ত আসছে। এখন 1 কেজি কয়লা থেকে যে শক্তি পাবো তার 30 গুণ শক্তি বেশি পাবো 1 কেজি ইউরেনিয়াম থেকে। ওকে, 1 কেজি ইউরেনিয়াম থেকে অতটা শক্তি পাবো। তার মানে বুঝতে পারছো এই নিউক্লিয় বিভাজন কতটা খতরনাক জিনিস। 30 লক্ষ গুণ আমরা বেশি পাবো 1 কেজি ইউরেনিয়াম থেকে কেবলমাত্র। তাহলে ঠিক এই যে কথাগুলো এখানে বললাম, এটাই নেক্সট পরবর্তী, আচ্ছা এখানেই লিখে নেওয়ার চেষ্টা করবো, এটাকে ক্লিয়ার করে দিই। ওকে, আচ্ছা এটা থাকবে, আচ্ছা এটা থাক, নেক্সট পরবর্তী স্লাইডে লিখে নিই। যে ব্যবস্থায়, আচ্ছা এক মিনিট, যে ব্যবস্থায় নিউক্লিয় বিভাজনকে বিশেষ পদ্ধতিতে নিয়ন্ত্রণের মধ্যে রেখে নিউক্লিয় বিভাজনে উৎপন্ন তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে অল্প সময়ে বিপুল শক্তি উৎপন্ন করা যায়। বিপুল শক্তি উৎপন্ন করা যায়, একেই নিউক্লিয় চুল্লি বলে। তো নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয় রিয়েক্টর কাকে বলে তোমাদের পরীক্ষাতে দিতে পারে। ওকে, তো এই সংজ্ঞাটি ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। নিউক্লিয় চুল্লি বলে যেমন 1 কেজি কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় 1 কেজি ইউরেনিয়াম যার ভর সংখ্যা 235
কমাঙ্ক হয়ে থাকে 92 থেকে 30 গুণ 30 লক্ষ, ওকে, শুধু 30 গুণ নয়, 30 লক্ষ গুণ বেশি তাপ পাওয়া যায়, তাপ পাওয়া যায়। ওকে, আচ্ছা, এই তাপ আমরা কোথায় ব্যবহার করে থাকি? কারণ এখানে তো বেশি তাপ উৎপন্ন হচ্ছে, আমাদের বাড়ি পর্যন্ত অতটা তাপ আসে না, তো আমাদের কয়লা থেকেই হয়ে যায় মোটামুটি। তো এই তাপ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কাজে ব্যবহার হয়ে থাকে। যেমন, আচ্ছা, এর ব্যবহারটা লিখে দিচ্ছি, ব্যবহার পয়েন্ট দিই, যেই ব্যবহার কি, যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ উৎপন্ন, বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন এবং নিউটনের তীব্র রশ্মি উৎপাদন, নিউটনের তীব্র রশ্মি উৎপাদন এবং বৈজ্ঞানিক গবেষণার কাজে বিভিন্ন রকমের পদার্থ উৎপাদনে ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন রকমের পদার্থের উৎপাদনে ব্যবহার হয়। ওকে, এই হচ্ছে আমাদের নিউক্লিয় চুল্লি। তো এই যে নিউক্লিয় চুল্লি, এটা হচ্ছে আমাদের, শুধু আমাদের নয়, যে কোনো পুরো আমাদের জীবজগতে এটা কল্যাণমূলক কাজ। ওকে, এখন হচ্ছে দুর্ঘটনা নিয়ে আলোচনা করব, যে যদি অত্যাধিক বিভাজিত হয় তার ফলে আমাদের কি সমস্যা হতে পারে। তাহলে এখানে পয়েন্ট করব যে নিউক্লিয় বিভাজনের দুর্ঘটনা। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তীতে, আচ্ছা, দুর্ঘটনাটা কি? দুর্ঘটনা আমরা প্রথম পয়েন্ট দেই যে পারমাণবিক বোমা কিভাবে ক্রিয়া করে সেটা তোমাদের বলেছি। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমরা ইতিহাসে পড়েছ যে আমেরিকা 6ই আগস্ট জাপানের হিরোশিমা ও 9ই আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল। ওকে, এর ফলে এই পারমাণবিক বোমার ফেলার ফলে এই পারমাণবিক বোমা কিভাবে কাজ করে, এই নিউক্লিয় বিভাজন একবারে তোমাদের প্রথমেই বলেছি যে এর ফলে বহু মানুষ মারা যায়,
মানুষ মারা যায়। যারা বেঁচে ছিল, যারা বেঁচে ছিল কয়েক দিনের মধ্যে, কয়েক দিনের মধ্যে তারা বিভিন্ন রোগগ্রস্ত হয়ে মারা যায়। তারা বিভিন্ন রোগগ্রস্ত হয়ে মারা যায়, মারা যায়। বোমা ফেলার অর্ধ শতাব্দী পরেও, বোমা ফেলার অর্ধ শতাব্দী মানে প্রায় 50 বছর পর, অর্ধ শতাব্দী পরেও সেখানকার মানুষের মধ্যে বিভিন্ন প্রভাব লক্ষ্য করা যায়, বিভিন্ন প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে পারমাণবিক বোমা কতটা খতরনাক বুঝতে পারছো? যদি পারমাণবিক বোমা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতো যে এতটা পর্যন্ত বিভাজিত হবে, তাহলে কিন্তু খুবই ভালো হতো। যেমন পারমাণবিক চুল্লি কাজ করে, একটা নিয়ন্ত্রণের মধ্যে বিভাজিত হয়, আর সেখান থেকে যে শক্তিটা পাওয়া যায় সেটাকে বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। কিন্তু এখানে তো নিয়ন্ত্রণের মধ্যে নেই, অনিয়ন্ত্রিতভাবে এতটাই শক্তি উৎপন্ন হবে, বহু মানুষ মারা গেছে। তো যারা বেঁচে ছিল তারাও বিভিন্ন রোগাগ্রস্তে মারা গেছে, এবং যারা জন্ম হচ্ছে তারাও রোগাগ্রস্তভাবে জন্ম হচ্ছে। বুঝতে পারছো কেমন অবস্থা? এটা হচ্ছে পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই আমেরিকা জাপানের ওপর অ্যাটাক করেছিল। ওকে, তো আরও দুটো ঘটনা রয়েছে। চেরনোবিলের ঘটনা, এখানে পয়েন্ট করি। চেরনোবিলের দুর্ঘটনা। ওকে, তো এখানে কি বলছে যে 1986 সালে 26শে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে, এক মিনিট, ইউক্রেনে অবস্থিত চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এক ভয়াবহ নিউক্লিয় দুর্ঘটনা ঘটে, যার ফলে 31শে জুন, সরি 31শে জুন নয়, এটা একটু মিস্টেক হয়ে গেল, 31 জন মানুষ মারা যায়। মানে এটা কিন্তু কেউ অ্যাটাক করেনি, আর
এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। সেখানে নিউক্লিয়ার নিয়ে গবেষণা চলছিল বা বিশেষ কিছু কাজ চলছিল। সেখানে কোনো কারণে লিক হয়ে যাওয়া বা কোনো কারণে দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে এই এই দুর্ঘটনাটি হয়ে যায়, যে সেখানকার পাশাপাশি 31 জন মানুষ মারা যায় এবং দীর্ঘমেয়াদী পর্যন্ত, মানে অনেক দিন পর্যন্ত ওই দুর্ঘটনার প্রভাবটা থেকে যায় এবং দীর্ঘ মেয়াদি পর্যন্ত এর প্রভাব থাকে, এটা হচ্ছে চেরনোবিলের দুর্ঘটনা হয়ে গেল। ঠিক এরকমই আরও একটা দুর্ঘটনা ঘটেছিল যে ফুকুশিমাতে। তোমরা এগুলো তো নিচু ক্লাসে টুকটাক জেনেছো, এখানেও সেই একই ওইগুলোই জানবে যদি পরীক্ষাতে আসে যে নিউক্লিয় বিভাজনের দুর্ঘটনা সম্পর্কে কিছু লেখো, তো এই পয়েন্টগুলো দিয়ে একটু লেখার চেষ্টা করবে, বা যদি শর্ট কোশ্চেন হিসাবে তারিখ জিজ্ঞাসা করে ফেলতে পারে, এই পর্যন্ত ওরকম জিজ্ঞাসা করে নিকো। ওকে, আচ্ছা এখানে তাহলে পয়েন্ট দেই। ফুকুশিমা ডাইচি দুর্ঘটনা। আচ্ছা এখানে কি বলছে, এটা ঘটেছিল 2011 সালে। ওকে, 2011 সালে 11ই মার্চ জাপানের ফুকুশিমাতে। জাপান একটা দুর্ভাগ্য অবস্থাতে আছে। জাপানে দুবার ঘটলো, একবার 2011-তে হয়েছে আর একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা ফেলে দিয়েছিল। জাপানের ফুকুশিমাতে একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্টে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ভয়াবহ নিউক্লিয় দুর্ঘটনা ঘটে। ভয়াবহ নিউক্লিয় দুর্ঘটনা ঘটে। এর ফলে প্রায় 2000 মানুষ মারা যায়। 2000 মানুষ মারা যায় এবং প্রায় 30,000 আচ্ছা 30,000 নয়, 30 লাখ। ওকে, 30 লাখ। আচ্ছা 1 মিনিট আমি একটু চেক করে নিই, 30 লাখ না 3 লাখ হবে ওটা। আচ্ছা ওটা 3 লাখ হবে। ওকে, ওকে 3 লাখ মানুষকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। এবং WHO এর মতে 130 জনের ক্যান্সারে আক্রান্ত হয়। 130 জন ক্যান্সারে আক্রান্ত হয়। তো এই জাপানের ওপর প্রথমবার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আমেরিকা অ্যাটাক করেছিল। আর এই 2011 সালে ঠিক সমুদ্রের পাশেই এই
কেন্দ্রটি অবস্থান ছিল, মানে কেন্দ্র বলছে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি অবস্থান করেছিল। তো অত্যাধিক ভূমিকম্পের ফলে সমুদ্রের মধ্যে উঁচু উঁচু ঢেউ সৃষ্টি হয়, একে আমরা বলি সুনামি। ওকে, ওই উঁচু উঁচু ঢেউয়ের আঘাতে ওই দুর্ঘটনাটি ঘটে, যার ফলে পুরো সমুদ্রের জল দূষিত হয়ে যায়। এর ফলেই এরকমই দুর্ঘটনাটি ঘটে থাকে। ওকে, এই হচ্ছে তিনটি বড় বড় নিউক্লিয় বিভাজনের ফলে দুর্ঘটনা ঘটেছিল আমাদের এই পৃথিবীর মধ্যে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। তো আর আমাদের এই বিভাজনের দিকে কোনো থিওরি কোশ্চেন হয় না এই পর্যন্তই। যতগুলো নিউক্লিয় বিভাজনের কোশ্চেন হয়ে থাকে, যতটা পড়ানো হয়েছে আজকের এই ক্লাসে, এরই মধ্যে তোমাদের কোশ্চেন এসে থাকবে পরীক্ষাতে। আর কেমন কোশ্চেন আসে সেগুলোও নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের এই ক্লাসে যারা নতুন ছিলে তাদের জন্য বলে দিই, এই যে পিডিএফটা আমাদের রেডি হলো, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে। ওখানে যুক্ত হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর ওখানে পিডিএফগুলো আপলোড করা হয়, তোমরা ওখান থেকে দেখতে পারো। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করব। আমরা আগামীকাল পার্ট 10-এ নিউক্লিয় সংযোজন নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে সমাপ্ত করছি।